আপনারা যারা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের যে ফেসবুক পেজটা আছে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো হ্যান্ডেল এটা ফলো করেন, তারা দেখতেছেন যে গত বেশ কিছুদিন ধরে আর্জেন্টিনা আলিকান্তায় প্র্যাকটিস করতেছে। স্পেনের একটা প্রদেশ, এই এলচের পাশেই একটা শহরে প্র্যাকটিস করতেছে। সেই দলে আপনারা দেখতেছেন যে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো দিব্যি দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং বেশিরভাগ সময় তাকে দেখা যাচ্ছে কোচদের সঙ্গে দাঁড়ায় আছে। যারা একটু খোঁজ খবর রাখেন তারা তো জানেন যে আর্জেন্টিনার এই স্কোয়াডে মাস্তানতুয়ানো নাই। মাস্তানতুয়ানো ইনফ্যাক্ট একটা পিউবিস ইনজুরির কারণে সে খেলারই বাইরে আছে। তাহলে মাস্তানতুয়ানো দলের সঙ্গে কি করতেছে সেটা আজকে স্কালোনি বলছেন, বা এর আগেই মিডিয়াতে আসছে যে সে আর্জেন্টিনা টিমের কাছে পারমিশন চাইছে, যেহেতু আমি ইনজুরিতে আছি আমাকে একটু দলের সঙ্গে থাকতে দেন, আমি দলের সঙ্গে থাকবো। সে কোনো প্র্যাকটিসও করতে পারবে না, কিছুই না, প্র্যাকটিস করতে পারবে না তার ইনজুরির কারণে, কিন্তু টিমমেটদের সঙ্গে সে থাকতে চায়। এই যে আগ্রহের ব্যাপারটা, এই যে প্রেমটা আর্জেন্টিনা দলের প্রতি, এটা তো আমরা এই প্রথম দেখতেছি না। আমরা দেখছি 2008 সালে মেসি কিভাবে খোদ বার্সেলোনার নিষেধাজ্ঞা অমান্য করে গিয়ে বেইজিং এ অলিম্পিক দলের সঙ্গে যোগ দিছে। এরকম শত শত কীর্তি 1986 সালের পর থেকে আমরা দেখে আসতেছি। কখনো পাবলো আইমার, কখনো ভেরন, কখনো রবার্তো আয়লা, কখনো সিমিওনে, কখনো মেসি, কখনো ডিমারিয়া, কখনো তেভেজ। এই জাতীয় দলের জন্য ক্লাবকে অস্বীকার করা, শারীরিক সমস্যাকে অস্বীকার করা, দুনিয়ার সবকিছুকে অস্বীকার করে তাদের ওই জাতীয় দলের জার্সি পরতে হবে। এই যে একটা ভয়াবহ আর্জেন্টিনা অবসেশন, সেখান থেকে শুরু করে আজকের প্রজন্ম যাদের জন্মই আর্জেন্টিনায় না, ইউরোপে জন্ম নেওয়া সব বাচ্চারা, এই যে আলেহান্দ্রো গার্নাচো থেকে শুরু করে অনেক ছেলে পেলে, এখন তারা ইউরোপে জন্ম, কিন্তু ওই যে মা বাবা আর্জেন্টাইন। শুধু এই কারণে তারা ফ্রান্সের আহ্বান ঘুরাচ্ছে, কেউ স্পেনের আহ্বান ঘুরাচ্ছে, মেসিও তো তাই করছে। তারা বলতেছে যে পারলে আর্জেন্টিনায় খেলবো, না পারলে অন্য কোনো জাতীয় দলে খেলবো না। এই আর্জেন্টিনা অবসেশন চিরকাল কি এরকম ছিল? আগে না, এই অবসেশনটা এরকম ছিল না। আর্জেন্টিনা পৃথিবীর একটা বিরল দেশের একটা ছিল যাদের খেলোয়াড়দেরকে বলা হতো তাদের দেশপ্রেম বলে কিছু নাই, এবং সে কারণে আর্জেন্টিনার লিজেন্ডারি সব খেলোয়াড়রা 50-60s ইউরোপেই থেকে গেছেন। তারা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেনি নাই। আর্জেন্টিনা জাতীয় দল তাদের কাছে কোনোদিন কোনো কালে কোনো প্রেমের কারণ ছিল না। ডি স্টেফানো থেকে ওমর শিওয়ারি পর্যন্ত বিশ্ববিখ্যাত সব খেলোয়াড়, তারা বিশ্বকাপেই অংশ নেন নাই, জাতীয় দলের হয়ে খেলতেই চান নাই, যার জন্য আর্জেন্টিনা বিভিন্ন সময় ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেছে। তাহলে এই ট্রানজিশনটা কিভাবে হলো? কিভাবে একটা প্রজন্মের পরে এসে হুট করে আমরা দেখলাম কতগুলো প্রজন্ম বিশাল অবসেসড হয়ে পড়লো, আর একটা সময় যে দেশের খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলতেই চাইতো না। এই পরিবর্তনটা কিভাবে হলো সেই গল্পটা একটু আজকে করি। আপনারা জানেন 30-এর দশকে যখন বিশ্বকাপ ফুটবল শুরু হয়, মানে ফুটবলের যে বিশ্বায়নটা সেটা কেবল হাঁটি হাঁটি পা পা করতেছে। এর আগে ফুটবলের আলটিমেট গ্লোরি ছিল তো আর আসলে অলিম্পিক মেডেল। সেখান থেকে ফিফা গঠিত হওয়ার পরে একটা গ্লোবাল রূপ দেওয়ার চেষ্টা করা হলো, একটা বৈশ্বিক টুর্নামেন্ট করার চেষ্টা করা হলো। শুরু থেকে কিন্তু আর্জেন্টিনা ওখানে একটা পরাশক্তিই ছিল। মানে আর্জেন্টিনা কোনো কালে তো এমন না যে খেলোয়াড় প্রডিউস করতে কম করে, তারা তো গ্লোবালি একটা চ্যালেঞ্জার। কিন্তু আপনি দেখবেন 40s এর পরে হুট করে এই 70s পর্যন্ত আর্জেন্টিনা গ্লোবাল মানচিত্রে তেমন একটা নাই বললেই চলে। শুধু তারা রেগুলার কোপা জিততেছে, মাঝে মাঝে অলিম্পিক জিততেছে, কিন্তু বিশ্বকাপে তেমন কোনো পারফরমেন্স নাই। আবার ইন্টারন্যাশনাল ট্যুর যেগুলো হতো, তখন তো প্রচুর ইন্টারন্যাশনাল ট্যুর হতো ন্যাশনাল টিমগুলোর, সেগুলোতেও আর্জেন্টিনার কোনো বিরাট প্রতাপ নাই। কারণ কি? এটা একটা বড় কারণ হচ্ছে 50-এর দশক, 60-এর দশক এবং 70-এর প্রায় শেষ পর্যন্ত এই সময়টায় আর্জেন্টিনার যেসব মহিরুহ তারকা তারা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তেমন খেলেন নাই। আমি দুটো নাম আপনাদেরকে বলি, আলফ্রেডো ডি স্টেফানো এবং ওমর শোয়ারি। এরা দুজন আপনি নিশ্চিত থাকেন যে সর্বকালের সেরা ফুটবলারদের আপনি যদি 50 জনের একটা তালিকা করেন, দুজনই সে তালিকায় থাকবেন। অবশ্যই ডি স্টেফানো 5 জনের মধ্যে থাকবেন, ওমর হয়তো 50 জনের মধ্যে থাকবেন। এছাড়াও আপনি শতাধিক তারকা এই 3 দশক খুঁজে পাবেন যারা জাতীয় দলের হয়ে খেলেন নাই। এদের দেশপ্রেম ছিল না, নাকি অন্য কোনো সংকট ছিল? সংকটটা আসলে দুপাক্ষিক ছিল। দুপাক্ষিক ছিল। একটা হচ্ছে আর্জেন্টিনা ওই সময়ে একটা গোলমেলে জায়গা। আর্জেন্টিনা থেকে মানুষ উদ্ধার পেলে বাঁচে। একটা লোক কোনোভাবে আর্জেন্টিনা থেকে এমন একটা যোগ্যতা অর্জন করছে যে এই জায়গাটা ছেড়ে যাওয়া যায়, তারা ওই জায়গাটা ছেড়ে যায়। ওখানকার ফুটবল ফেডারেশন, সরকার, সমাজ ব্যবস্থা এমন একটা পতিত অবস্থায় গেছে, যেখান থেকে একবার কেউ বেরোয় আসলে ওই জায়গায় ফিরতে চাইতো না।
তারা জাতীয় দলে গিয়ে কমফোর্ট পেত না, টাকা নাই, পয়সা নাই। ওদের একটা ভৌতিক সফর বলে একটা সফর আছে, ওটা নিয়ে আলাদা রীতিমতো গল্প আছে। সেখানে টাকা পয়সা খাবার ছাড়া তারা উরুগুয়েতে খেলতে গেছে, রীতিমতো নিজেদের টাকা বিস্কিট কিনে খেয়ে তারা দিন কাটাচ্ছে। এই এক্সপেরিয়েন্সের পর ইউরোপের টপ ফ্লাইটে খেলা খেলোয়াড়, ধরেন জুভেন্টাসের ওমার বা রিয়াল মাদ্রিদের ডি স্টেফানো, ওরা আবার জাতীয় দলে খেলতে আসতে চাইবেন? এটা মোটেও স্বাভাবিক দৃশ্য না। হ্যাঁ, এখনকার কথা যদি বলেন, এখনকার ছেলে পেলে যে পরিমাণে আবেগে, এদের যে পরিমাণে ক্ষমতা আছে, এরা আর্জেন্টিনায় যদি কিছু না থাকে তাও যাবে। কিন্তু ওই সময়ের বাস্তবতা তো এরকম না। ওই সময় গ্লোবাল বাস্তবতা হচ্ছে এক অর্ধে চলে গেলে ওই আরামটা ওই অর্ধে আর পাওয়া যায় না। আবার এই সঙ্গে সঙ্গে যেহেতু ইউরোপে যাওয়া খেলোয়াড়রা খুব বেশি আর্জেন্টিনায় ফিরতেছে না, আর্জেন্টিনাকে সার্ভ করতেছে না, এটা একটা পাল্টা খুব কুৎসিত একটা কাজ করলো আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। তারা জাতীয়তাবাদকে একটা হাতিয়ার বানালো, যে আর্জেন্টিনার হয়ে খেলে না, আর্জেন্টিনায় আসে না, ওরা ব্যান। এ করে কিন্তু ওমর শোয়ারিকে ব্যান করা হলো, ওমর শোয়ারিকে আর জাতীয় দলে ডাকা হলো না। এবং এরকম বহু খেলোয়াড় যাদেরকে বলেই দেওয়া হলো তোমরা জাতীয় দলে চান্স পাবে না। ডি স্টেফানোর ব্যাপারটা ভাইস ভার্সা। ডি স্টেফানো নিজেও আর আর্জেন্টিনা খেলতে চান নাই, ফিরতে চান নাই, আর্জেন্টিনাও আর তাকে ডাকে নাই। মানে তারা একটা অলিখিত নিয়ম রটায় দিল 78 এর আগ পর্যন্ত, যে তুমি একবার ইউরোপে যদি খেলতে চলে যাও তাহলে তুমি আর ন্যাশনাল টিমে ডাক পাবা না। এর যে কুৎসিত ব্যাপার তো আর হয় না। এটা মূলত প্রবলেমটা আর্জেন্টিনার তরফে, মানে আর্জেন্টিনার রাষ্ট্র ব্যবস্থা, ফেডারেশন সবকিছু মিলে একটা কুৎসিত জগা খিচুড়ি অবস্থা। ওখানে কেউ ফিরতেও চায় না, আর ইউরোপে গেলে এএফএ তাদের আর নেয়ও না। এর মধ্যে চলে আসলো 78 ওয়ার্ল্ড কাপ। 78 ওয়ার্ল্ড কাপের ওই সময়টা আপনারা জানেন যে আর্জেন্টিনায় খেলা, আর্জেন্টিনা একটা স্বৈর শাসন চলতেছে, সিজার মেনোত্তি কোচ। এখন সিজার মেনোত্তির উপরে তখন চ্যালেঞ্জ হচ্ছে যে এর আগেই যে লম্বা সময় 70-এর বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেল ডি স্টেফানোদের না পাওয়াতে, তারপরে এই তো চলতেছে একের পর এক। 74-এও তাই হলো। এখন 78-এ ঘরের মাটিতে বিশ্বকাপ, এটাকে তো জিততে হবে। কিছু জিনিস হয়তো গোপনে হয়েছে, মানে বিহাইন্ড দ্য টেবিল হয়েছে, এইসব ব্যাপার তো আছে জনশ্রুতি। সঙ্গে সিজার মেনোতে একটা জিনিস বুঝলেন যে একটু জাতীয়তাবাদকে উস্কে দিতে হবে। জাতীয়তাবাদকে উস্কে দিলে আসলে আর্জেন্টিনার জয়ের একটা সম্ভাবনা আছে। আর মেনোত্তি তো জানেন যে আমার খেলোয়াড় আছে, ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় ছিটায় খেলোয়াড় আছে। ফলে আমার এএফএ কে কনভিন্স করতে হবে যে খেলোয়াড়দেরকে আনো, খেলোয়াড়দেরকে আনো, এনে তাদের খেলার ব্যবস্থা করো। এবং আর্জেন্টাইনদের ভেতরে, সমস্ত আর্জেন্টাইন খেলোয়াড় পৃথিবীর যেখানে যে আছে তাদের ভেতরে এই জাতীয়তাবাদী কথাবার্তা উস্কায় দিতে হবে। এইটা খুব একটা কাজ হয় নাই আসলে, একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং। মেনোত্তির এই থিওরিতে খুব একটা কাজ হয় না, কারণ খোদ কেম্পেস আসতে চান নাই। কেম্পেস তখন ভ্যালেন্সিয়ায় খেলেন, স্পেনেই থাকেন মারিও কেম্পেস। কেম্পেসই আসতে চান নাই যে না উনি খেলবেন না, ওই এএফ এর নিয়ম বদলাইছে, আর যাই করুক আমি আর্জেন্টিনায় খেলতে যাব না। আর্জেন্টিনা পরিবেশ তো বদলায় নাই, আর্জেন্টিনা তখন স্বৈর শাসন চলে, একটা অমানবিক পরিবেশ চলতেছে। কিন্তু কেউ বলে কেম্পেসের পরিবারকে ভয় দেখায়, কেউ বলে কেম্পেসকে একেবারে মেনোত্তি সরাসরি রিকোয়েস্ট করে জাতীয়তাবাদের দোহাই টোহাই দিয়ে ফিরে আনলেন। ফিরে আনার পরে ক্যাম্পে যখন সবাই এক হলেন, পেসারোলা, কেম্পেস সবাই যখন এক হলেন, ওনাদের যে জেলটা তৈরি হলো, জেলটা তৈরি হওয়ার পরে কেম্পেসই কিন্তু প্রেসে বললেন যে আমাদের আসলে ন্যাশনাল ফ্ল্যাগের জন্য খেলতে হবে। এই প্রথম কোন আর্জেন্টাইন খেলোয়াড়, আর্জেন্টাইন তারকা ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনালিটি মানে জাতীয়তাবাদ এই ব্যাপারগুলোকে সামনে আনলো এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো। তাতে খুব একটা পরিস্থিতির বদল হলো না। আবার ওই যে ইউরোপিয়ান আর্জেন্টাইন খেলোয়াড়রা, এদের ওই বিরাটটা তৈরি হলো। 82, 86 এর আগ পর্যন্ত ওই জিনিসটা ছিল। বদলালো কখন? পুরোপুরি বদলালো আসলে ওই হ্যান্ড অফ গড দিয়ে। বিশ্বাস করেন আর নাই করেন, ম্যারাডোনার ওই হ্যান্ড গোলটাই কিন্তু আসলে এই যে আধুনিক আর্জেন্টাইন জাতীয়তাবাদ দেখেন, এই মেসি থেকে মাস্তানতুয়ানো, নিকো পাস, এদের যে আর্জেন্টিনার প্রতি ডিভোশন, এটা শুরু কিন্তু ওই হ্যান্ডবল দিয়ে। হ্যাঁ, এটা কিভাবে? সেটা হচ্ছে যে ওই সময় আর্জেন্টিনায় একটা নতুন জাতীয়তাবাদের উত্থান হচ্ছে। এটা আসলে লাতিন আমেরিকা তো আপনারা জানেন যে লম্বা একটা সময় ধরে বামপন্থী রাজনীতির একটা তীর্থভূমির মতো। সেখানে বামপন্থী বিপ্লব হচ্ছে প্রায় সব দেশে। তার মধ্যে ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা তো রূপকথায় পরিণত হয়েছেন। সেটার জোয়ার কিন্তু লাতিন আমেরিকার প্রায় সব দেশেই লাগছে। সব দেশে বামপন্থীরা ক্ষমতায় যেতে পারছে তা না,
কিন্তু অলমোস্ট দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশেই বিভিন্ন সময় বামপন্থীরা ক্ষমতায় গেছে, এবং কোনো কোনো সময় এমন আসছে যে লাতিন আমেরিকার সবগুলো দেশে বামপন্থী সরকার। সেটা বড় কথা না, বড় কথা যে ওই যে জোয়ারটা, ওই জোয়ারটা সব দেশে কম বেশি আঘাত করছে। সব দেশের বুদ্ধিবৃত্তিতে, সাহিত্যে, লেখাপড়ায়, খেলাধুলায়, সব জায়গায় এই বামপন্থী রাজনীতি এবং বামপন্থাকে কেন্দ্র করে একটা জাতীয়তাবাদের উত্থান ঘটছে। সেই জিনিসটা ৮০-র দশকে আর্জেন্টিনায় হলো, এবং আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে চিরকালে লাতিন আমেরিকার খেলোয়াড়রাও অন্য যে কোনো অঞ্চলের খেলোয়াড়দের চেয়ে এখন বরং ওই প্রবণতাটা কমে গেছে। পণ্ডিত মানুষ হন, পড়াশোনা করেন, তারা ফিলোসফি, কালচার, সাহিত্য এগুলো নিয়ে তাদের বোঝাপড়া অনেক ভালো থাকে। ফলে খেলোয়াড়দের ভিতরেও ওই জিনিসগুলো খুব সংক্রমিত হলো। একদিকে ম্যারাডোনার মতো একটা ফিগার, যার হয়তো ওরকম ফিলোসফিক্যাল সেন্স বা এগুলোর নাই, যে বামপন্থী জোশে একটা দারুণ জাতীয়তাবাদী চরিত্রে পরিণত হলো। আর একদিকে হোর্হে ভালদানো সহ ওই দলটার যেসব ফিলোসফার টাইপের লোক যারা প্রচুর পড়াশোনা করেন, তারা রিয়েল বামপন্থা, বুদ্ধিজীবিতা এগুলো বুঝলেন, জাতীয়তাবাদকে জাতীয় দলে গ্রহণ করতে চাইলেন। কিন্তু পুরো জিনিসটা জোশে পরিণত হলো যখন ইংল্যান্ডের বিপক্ষে ওই হ্যান্ড অফ গড গোলটা ম্যারাডোনা দিলেন। ওই ম্যাচেই কিন্তু সর্বকালের সেরা গোলটাও ম্যারাডোনা দিলেন। সেটা খুব একটা ডিফারেন্স গড়ে দিল না। লাতিন আমেরিকা তো এর লোকদের দেশ, পাগলাদের দেশ, পাগলাদের আসলে পাগলা কিছুই লাগে। ওই গোলটা দেওয়ার পরে ম্যারাডোনা একটা কথা বললেন প্রেসে, যখন বোঝা গেল যে ওটা আসলেই হাত দিয়ে দেওয়া গোল ছিল। ম্যারাডোনা বললেন যে এটা ঈশ্বরের হাত ছিল। কেন ঈশ্বর তোমার হয়ে কেন হাত দিয়ে গোল দেবে? কারণ হচ্ছে ওরা আমাদের ফকল্যান্ড আইল্যান্ড কেড়ে নিচ্ছে, ইংলিশটা, তার বদলে এই গোলটা দিলাম আমরা হাত দিয়ে। এই হচ্ছে তাদের ব্যাখ্যা। দেখেন, এই ব্যাখ্যা চরম আনসাইন্টিফিক, চরম অযৌক্তিক, কিন্তু এই ব্যাখ্যা আর্জেন্টাইনরা খেয়ে ফেললো যে হ্যাঁ আমাদের হিরো চলে আসছে। আমরা ফকল্যান্ড আইল্যান্ডে যে হারাইছি, ওই যে ফকল্যান্ড যুদ্ধ হলো আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে, ছোট্ট যুদ্ধ, সেই যুদ্ধে ওই ফকল্যান্ড যে দ্বীপটা, ওই দ্বীপটা হারালো আর্জেন্টিনা। ওটার প্রতিশোধ হিসেবে তারা এটাকে দেখলো, এবং এই আর্জেন্টিনায় প্রজন্মের পর প্রজন্ম এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে আর্জেন্টিনার জার্সি, এই আকাশি নীল জার্সি কেবল পারে আমাদের জাতীয়তাবাদের রক্ষা করতে, আমাদের জাতীয়তারে রক্ষা করতে। ফলে যে যেখানে আসো, তোমার অবস্থান যদি মঙ্গল গ্রহে হয় মঙ্গল গ্রহ থেকে, যদি আমেরিকায় হয় আমেরিকা থেকে, ইউরোপে হয় ইউরোপ থেকে, সবাই দেশে ফেরো, অন্তত পক্ষে জাতীয় দলের হয়ে খেলতে হবে। প্রত্যেকটা জাতীয় দল, এটার প্রভাব বাকি স্পোর্টসেও মারাত্মক ভাবে পড়লো। আমরা দেখলাম যে টেনিসে বড় বড় খেলোয়াড়রা তৈরি হওয়া শুরু করলেন, এই সর্বশেষ দেল পোর্তোর মতো খেলোয়াড় তৈরি হয়েছেন। বিভিন্ন খেলায়, হকিতে তো ওরা ভুবনজয়ী টিম বানালো। এরপরে সব খেলায় ম্যারাডোনার এটার প্রভাব পড়লো, ভালদানোদের এইসব কর্মকাণ্ডের প্রভাব পড়লো। এবং এরপরে আমরা দেখলাম আর্জেন্টিনা ওই 86 এর পরে তো আর ওয়ার্ল্ড কাপ জেতে নাই, 93 পরে আর কিছুই জেতে নাই, কিন্তু এই জাতীয়তাবাদী জোশ একদমই কমে নাই। হয়তো সবাই আর এক্সাক্ট ম্যারাডোনার মতো করে চিন্তা করে না, ওই এর লোক ব্যাপারটা হয়তো কারো ভেতর আছে কারো ভেতর নাই, কিন্তু জাতীয়তাবাদের যে উন্মাদনা, ঠিক উন্মাদনা শব্দটা এখানে যায় না, অবসেশন, এটা কারো ভিতর কোনো কমতে নাই। কারণ ফিলোসফার সোরিন থেকে শুরু করে, হুয়ান পাবলো সোরিন ক্যাপ্টেন ছিলেন 2006 ওয়ার্ল্ড কাপে, এই ভেরন, আয়লা, আইমার, বাতিস্তুতা, কার কথা আপনি বলবেন, প্রত্যেকের ড্রামাটিক সব গল্প। শুধু একটা জিনিস বলি, ভেরন, আইমার, আয়লা, স্যামুয়েলস, এরকম 9 জন খেলোয়াড় ছিলেন, কখনো আর্জেন্টিনা ন্যাশনাল টিমে খেলার জন্য কোনো পার্টিসিপেশন ফি বা কোনো বোনাস নিতেন না। কেন? ওনারা মনে করতেন যে এখান থেকে যদি আমরা টাকা নেই ন্যাশনাল টিমের হয়ে খেলার বিনিময়ে, তাহলে আমাদের জাতীয়তাবাদরে অসম্মান করা হবে, ফ্ল্যাগরে অসম্মান করা হবে। কোন লেভেলের চিন্তা করেন। এছাড়া বহুবার এমন হয়েছে যে এই যে বাতিস্তুতা একবার কি করলো, বাতিস্তুতার আপনারা তো জানেন, বাতিস্তুতার এই গল্প আমি করছি। বাতিস্তুতা কিন্তু হাঁটু ক্ষয় হয়ে এমন অবস্থা ছিল, উনি হাঁটতে পারতেন না, তারপরেও ন্যাশনাল টিমে খেলতেছেন। শেষ পর্যন্ত তো ক্রাচে ভর দিয়ে এখনো পর্যন্ত বাতিস্তুতার হাঁটতে খুব কষ্ট হয়। তারপরেও 2022-এ মাঠে নেমে কি লাফালাফিটা না করলেন মানুষটা। এই যে এদের এই ব্যাপারটা, বাতিস্তুতা কি করলেন, একবার বিশ্বকাপ ক্যাম্পে জাতীয় দলের জন্য ইতালি থেকে ডাক্তার নিয়ে আসছেন, ফিজিওথেরাপিস্ট নিয়ে আসছেন। এই সেই ফিজিওথেরাপিস্ট আনছিল শুরুতে নিজের জন্য, কারণ হাঁটতে পারতো না, তো হাঁটতেই কষ্ট হতো, হাঁটু ক্ষয় হয়ে গেছে, এখন নিজের জন্য ফিজিওথেরাপিস্ট নিয়ে আসছে ইতালি থেকে গাটের পয়সা খরচ করে। বাতিস্তুতা কিন্তু খুব বড় লোক খেলোয়াড় ছিল, সে সময় খুব দামি খেলোয়াড়। এখন ওই ফিজিওথেরাপিস্টে এসে বললো শুধু আমার ট্রিটমেন্ট করলে হবে না,
তখন এএফ এর যে ডাক্তার ছিল ন্যাশনাল টিমের সঙ্গে, সেটা খুব ভালো কোয়ালিটির ডাক্তার ছিল না। এএফ এ চিরকাল একটু অভাবী প্রতিষ্ঠান। এএফ এ সিবিএফ এর মতো, মানে ব্রাজিলিয়ান ফেডারেশনের মতো এক ধনী প্রতিষ্ঠান না। এএফ এ অত ভালো চিকিৎসা ব্যবস্থা দলকে প্রোভাইড করতে পারতেছিল না। পরে বাতিস্তুতা কি করলেন, ইতালি থেকে পুরো একটা সেট আপ নিয়ে আসছেন, ওই ডাক্তারের সহকারী অমুক তমুক সব নিয়ে আসছেন এবং যন্ত্রপাতিটাতে কিনে নিয়ে আসছেন। আমার টিমমেটরা কেউ কম চিকিৎসা পাবে না। আমি ইতালিতে যে মানের চিকিৎসা পাই ওই ফিওরেন্টিনা টিমে, সেই মানের চিকিৎসা আমার টিমমেটরাও পাবে। বুঝলেন, জাতীয় দলের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় রীতিমতো ডাক্তার সেট আপ নিয়ে আসছে, যন্ত্রপাতি কিনে নিয়ে আসছে। এরকম কাহিনী প্রত্যেকের আছে। এই যে আজকে সহকারী কোচ দুজন, স্যামুয়েলস আর আইমার, দুজনেরই গল্প আছে। স্যামুয়েলসের চোখ আপনার বল লেগে, মানে আঘাত লেগে চোখ এরকম একটা বন্ধ হয়ে গেছিল একটা ম্যাচে, 63 মিনিটের দিকের ঘটনা। স্যামুয়েলসটা 1000 বার বলে বদলি করা যায় নাই। স্যামুয়েলস এক চোখ নিয়ে, এক চোখ খোলা, সেটা দিয়ে রক্ত পড়তেছে মাঝে মাঝে সাইড লাইনে গিয়ে পরিষ্কার করতেছেন, একটা চোখ বন্ধ, সে অবস্থায় ম্যাচ খেলে যাচ্ছেন। যদি উনি উঠে গেলে ডিফেন্স দুর্বল হয়ে যায়। হ্যাভিয়ার জানেতি আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, সারা পৃথিবীর সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন, 60টা ইনজুরি নিয়ে, আমরা তো মাশরাফির গল্প বলি, 60টা ইনজুরি নিয়ে মাঠে নামছেন। যখন ডাক্তার বলে দিচ্ছে তুমি আর সিঙ্গেল ম্যাচ যদি মাঠে নামো এই সিজনে, তাহলে তোমার ক্যারিয়ার পুরো শেষ। উনি বলছেন যে আমি সিঙ্গেল ম্যাচ খেলবো না, সেটা তো ক্লাবের হয়ে, কিন্তু এটা খেলা না, এটা তোমার ন্যাশনাল ডিউটি, এটা তো আমি বন্ধ করতে পারি না। এরা এই কমন এক ডায়লগ ছিল সবার, যে এটা তো খেলা না, এটা তো ন্যাশনাল ডিউটি। রবার্তো আয়লাকে তার টিম বললো যে তুমি ফুল রেস্ট, ভ্রমণ করতে পারবা না, তার মেরুদণ্ডে একটা সমস্যা, বিমান ভ্রমণ নিষেধ। 10 দিনের উপরে বাস জার্নি করে গিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে হাজির হয়েছিলেন। বাস ফেরি এইসব মিলায় জার্নি করে গিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে হাজির হয়েছিলেন। তখন ওনার স্পেনের টিম জানালো, আরে মা, তোমার তো রেস্ট নেওয়ার কথা, খেলার কথা না। সে বলছে আমি তো খেলতে আসিনি, আমি তো ন্যাশনাল ডিউটি পালন করতে আসছি, এটা তো আমার ন্যাশনাল ডিউটি, এখানে মাঠে নামাটা ন্যাশনাল ডিউটি। এই যে বললাম না, ওদের ওই জেনারেশনটার একটা কমন ডায়লগ ছিল, এটা তো খেলা না, এটা তো ন্যাশনাল ডিউটি। এমনও হয়েছে, প্রায় সব খেলোয়াড়ের এই ঘটনা আছে। আইমার, এই যে এই দলের সহকারী কোচ, আইমারও সেম ঘটনা। তাকেও দল বলল যে তুমি খেলতে পারবা না, ফিজিও অনুমতি দিল না, সে কাউরে কিছু না বলে ফ্লাইটে করে চলে আসলো। এই ওই একই কথা, যে আমি তো ন্যাশনাল ডিউটি করতে আসছি, আমি তো খেলতে আসি নাই। খেলা না হয় তুমি ক্লাব আটকাইতে পারো, ন্যাশনাল ডিউটি কিভাবে আটকাবা, আমি তো দেশের ওই যুদ্ধ করতে আসছি। এই ফিলিংটা কার কথা বলবো, বেরন করছেন প্রত্যেকে, এই কাজগুলো করছেন, দিনের পর দিন করছেন, রিকেলমে করছেন, মা হার্ট অ্যাটাক করতে যাচ্ছেন, এরকম অবস্থায় রিকেলমের মতো মানুষ আর্জেন্টিনার হয়ে খেলতে নামছেন। রিকেলমের মতো নরম সরম মানুষ আর্জেন্টিনার হয়ে খেলার জন্য কতজন যে কত ত্যাগ করছে ওই প্রজন্মটা। আমি বারবার বলি নাই যে 93 পরে 2022 পর্যন্ত যারা ফুটবল খেলে গেছেন, মানে 2022 যারা পান নাই, এদের প্রত্যেকে আসলে আর্জেন্টিনার জাদুঘরে রাখা উচিত। এরা তো কিচ্ছুটি না পেয়ে এরা আর্জেন্টিনার হয়ে যেভাবে ত্যাগ করে গেছে, সর্বস্ব বাজিতে তুলে গেছে শুধু আর্জেন্টিনার হয়ে খেলার জন্য, ওই জার্সির জন্য। এবং সেই উদাহরণ তো আমরা দেখলাম যে যখন লিওনেল মেসির ব্যাপারটা একদম চমক হয়ে আসলো। লিওনেল মেসি একটা আসলে নতুন যুগে শুরু করলো। যদিও আমি বলতেছি যে ম্যারাডোনার ওই হ্যান্ডবলের গোলটাই আসলে এই যুগে শুরু করলো, কিন্তু আজকে আপনি যে নিকো পাজ, মাস্তানতুয়ানো বা এই যে জেনারেশনটার এই যে অবসেশন দেখেন, এটার পেছনে আবার লিওনেল মেসির একটা অবদান আছে। তার যে স্টোরিটা, লিওনেল মেসি হচ্ছে সেই লোক যে প্রথম আসলে ওইটা দেখালো যে ইউরোপে বড় হয়েও ইউরোপের অন্য কোনো একটা দেশে খেলার পূর্ণাঙ্গ সুযোগ পেয়েও সে শুধু ওই জার্সির জন্য সবকিছু ত্যাগ করলো। এবং যেখানে সে জানে যে ওই দেশের জার্সি পরলে আমার ওয়ার্ল্ড কাপ বা বড় কিছু জেতার সম্ভাবনা কম, সে ওই যে লুই এনরিকে তো বলছেন যে ওর যখন 8-9 বছর বয়স, তখন থেকে এনরিকে ওনারে বোঝানোর চেষ্টা করেন যে লিও, তুমি স্পেনের হয়ে খেলো, স্পেনের হয়ে খেললে তুমি অনেক কিছু জিতবা। আর ও বারবার বলে যে লুই, আমি যদি এখানে খেলে কিছু জিতিও, সেই জেতাটা তো আমার পিতৃভূমির হয়ে জেতার আনন্দের মতো হবে না, ফলে আমার 5টা বিশ্বকাপ জিতেও আসলে লাভ নাই। এই যে মিথটা, এই যে থিমটা সে ছড়ায় দিল, ওইটার প্রভাব কিন্তু আজকের প্রজন্মের উপরে পড়ছে। আপনি যদি দেখেন, সে আসলে সবচেয়ে বড় যে আউটবাসটা করলো এখনকার প্রজন্ম, যেটা থেকে খুব অনুপ্রাণিত, সেটা হচ্ছে 2008 অলিম্পিক, যেটা আমি ইন্ট্রোতে একটু বলছিলাম যে 2008 অলিম্পিক সম্ভবত মেসির জীবনের একটা বিস্ময়কর চ্যাপ্টার। মেসি তার জীবনে কখনো বার্সেলোনার প্রতি ডিসঅবিডিয়েন্ট হয় নাই। ইভেন যখন সে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছে, তখনও ক্লাব নিয়ে কোনো বিষোদ্গার কিন্তু সে করে নাই, ওই টিস্যু পেপার দিয়ে চোখ মুছতে মুছতে চলে আসছে।
অত বড় অবিচার সহ্য করে। শত অবিচারেও কোনোদিন বার্সেলোনা তার কাছে কোনো শত্রু হতে পারে নাই, আজও পর্যন্ত পারে নাই। সেটা তো বোঝেন, নো ক্যাম্পে গিয়ে যেভাবে ছবি তোলে, যেভাবে রাতের অন্ধকারে নো ক্যাম্পে গিয়ে হাজির হয়। কিন্তু একবার সে বার্সেলোনার সঙ্গে বিদ্রোহ করছিল, বার্সেলোনার কথা শোনে নাই, বার্সেলোনার নিষেধাজ্ঞা অমান্য করে বিমানে চড়ে বসছিল। সেইবারটা কোনটা? 2008 অলিম্পিক। আপনারা জানেন যে অলিম্পিকে কয়েকজন সিনিয়র খেলোয়াড় খেলার সুযোগ পায়, যদিও আন্ডার 23 খেলতে হয়, কিন্তু কয়েকজন সিনিয়র খেলোয়াড় খেলার সুযোগ পায়। তার ভিতরে সেবার লিও মেসিরে চাচ্ছিল আর্জেন্টাইন ফেডারেশন। এখন অলিম্পিক আবার ফিফা ইভেন্ট না, ফলে ফিফার যে আইন কানুন ওগুলো অলিম্পিকের ক্ষেত্রে খাটে না। মানে ক্লাবগুলোর ফিফার যে কোনো ইভেন্টে, ফিফার এমনি প্রীতি ম্যাচেও খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো, কিন্তু অলিম্পিক ইভেন্টে এটা বাধ্য না। ফলে এখানে ক্লাবগুলো আসলে একটু ভার্নাবেল এরকম খেলোয়াড়রা ছাড়ে না। মেসির তো তখন বয়স কম, মেসিরে ছাড়লে যদি কোনো ইঞ্জুরি মিঞ্জুরি নিয়ে ফেরে, তখন মেসি কেবল উত্থান হচ্ছে 2008 সাল মাত্র, তখন আপনি বোঝেন মেসি কেবল ওই পাহাড়ে উঠতেছে। সেরকম একটা অবস্থায় বার্সেলোনা কর্তৃপক্ষ ঝুঁকি নিতে চাইলো না। তারা স্টেট হয়ে বলে দিল যে না, লিও যাবে না বেইজিং অলিম্পিক খেলতে। লিও বসলো পেপ গার্দিওলার সঙ্গে। পেপ গার্দিওলা শুরুতে তারা বোঝালো যে দেখো, মাত্র সিজন শুরু হইতে যাচ্ছে, এরকম একটা সময় তুমি যদি কোনো কারণে ইনজুরি ক্যারি করে আসো, টিমও শেষ, তুমিও বিরাট বিপদে পড়বা, তোমার ক্যারিয়ারই ইসের ভিতরে পড়ে যাবে, তোমার ক্যারিয়ারের এরকম একটা অবস্থায় এই উত্থান পড়বে, এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কিন্তু তার একটাই কথা, অত কথা কম বলে না, আমি দেশের হয়ে খেলতে চাই, আমি অলিম্পিক খেলতে চাই, আমি দেশের হয়ে খেলতে চাই, আমি অলিম্পিক খেলতে চাই। অনেকভাবে বুঝালো, বুঝানোর পরেও কাজ হলো না। লিওনেল মেসি কোনো কথা নাই বার্তা নাই, ভোর রাতে গিয়ে বিমানবন্দরে হাজির, বার্সেলোনা এয়ারপোর্টে হাজির। এটা তো একটা কেলেঙ্কারির মতো খবর। আমি তখন নিউজ মিডিয়ায় কাজ করি, আমরা নিউজ পাচ্ছি, ওদের ভোর রাত মানে আমাদের এখানে সন্ধ্যাবেলায় নিউজ চলে আসছে যে লিওনেল মেসি বার্সেলোনার অনুমতি ছাড়া, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিমানে উঠতে যাচ্ছে। তখন পেপ গার্দিওলা বসলো ম্যানেজমেন্টের সঙ্গে, ম্যানেজমেন্টে কনভিন্স করলো যে দ্রুত পারমিশন ইস্যু করেন। এটা একটা ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াবে। লিওনেল মেসির মতো মানুষ, ও যদি ওখান থেকে অলিম্পিক জিতে ফেরে, ওটা বরং বার্সেলোনার সমৃদ্ধ করবে। সবচেয়ে বড় কথা, ওরে মানসিক শান্তি দিতে হবে। ওরে মানসিক শান্তি এই বাচ্চাটারে দিতে পারলে এর উপকার বার্সেলোনা পাবে। ফলে ও এয়ার বিমানে ওঠা মাত্রই যাতে ও জানতে পারে যে বার্সেলোনা অনুমতি দিয়ে দিছে। ও কিন্তু অনুমতিপত্র ছাড়া বিমানবন্দরে পৌঁছেছে, বিমানে উঠছে, এবং ও যখন বেজিং ল্যান্ড করছে ততক্ষণে অনুমতি পেয়ে গেছে। কার্লোস তেভেজও, যদিও শেষ পর্যন্ত কার্লোস তেভেজ অলিম্পিকে খেলছিল, আমার এক্সাক্ট মনে আসতেছে না, সেও এরকম পালাইছিল, সেও পালায় চলে আসছিল, সেও নিষেধাজ্ঞা অমান্য করে, ম্যানিউর নিষেধাজ্ঞা অমান্য করে চলে আসছিল। এই যে ঘটনা বলি, এই ঘটনা বলি তেভেজ, ডি মারিয়া, আগুয়েরো এবং মেসি, এই প্রজন্মের এই যে জোশটা, এই জোশটা আবার ছড়ায় পড়ছে পরের প্রজন্মগুলোতে। বিশেষত এটা 2016-তে এসে মেসি যখন অবসর নিতে চাইলো, এই প্রজন্মটা যখন প্রবল হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় আবার এই প্রজন্মটা বড় হতেছে। এখনকার এই ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ বা এই ডি পল, এদের প্রজন্ম বড় হয়ে উঠতেছে। আর এই যে এখনকার শিশু প্রজন্ম, মাস্তানতুল্য, নিকো পাজরা, এরা তখনও তো কেউ জন্মাইছে, কেউ জন্মায় নাই। এরা জন্ম হওয়া মাত্র শুনতেছে যে এটা সেই দেশ যে দেশের জন্য ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে বিশ্ব জয় করে, এটা সেই দেশ যে দেশের জন্য লিওনেল মেসি তার জাতীয়তা, আরেকটা জাতীয়তার অফার সত্ত্বেও ফিরে আসে। এই গল্প শুনে, এই মিথ শুনে এরা বড় হচ্ছে, এবং বড় হইতে হইতে দেখতেছে তাদের হিরো, তাদের গুরু কখনো তাদের সঙ্গে, কখনো তাদের সামনে গিয়ে একের পর এক ট্রফি এনে দিচ্ছে। ফলে এদের অবসেশন শুধু আর্জেন্টিনা, এদের অবসেশন শুধু আর্জেন্টিনা। এরা জানে যে পৃথিবীর যেখানেই আমার জন্ম হোক, পাসপোর্ট যতগুলোই আমার হাত ছানি দিয়ে ডাকুক, এই যে সম্প্রতি কে বলছে আরেকটা ছেলে, এখনো পর্যন্ত স্কালোনি ডাকে নাই, আমি একদম নাম ভুলে যাচ্ছি, খুব পটেনশিয়াল একটা ছেলে, তাকে সম্ভবত ফ্রান্স ডাকতেছে, কিন্তু সে যাবে না। এই কাজ কিন্তু হিগুয়েনও করছিল, হিগুয়েনও কিন্তু প্রথম ফ্রান্স দল থেকে ডাক পাচ্ছিল, কিন্তু এবং হিগুয়েন জন্মসূত্রে ফরাসি, হিগুয়েনও কিন্তু ওই অফার রিফিউজ করছে যে না, আমি ফ্রান্সের হয়ে খেলবো না, যদি কোনোদিন পারি খেলবো আর্জেন্টিনার, না পারলে খেলবো না। এই একই কথা এখন তো প্রজন্মের মধ্যে, এই প্রজন্মে, মাস্তানতনুদের প্রজন্মে এটা একদম এস্টাবলিশ কথা হয়ে গেছে।